এখানে আমি তো 2012 সনের কথা বলছি। এই গোজামিলের কাজগুলো চলে আসছে 2010 থেকে। আচ্ছা, এবং এটা তখনকার ডিজিএম থেকে, ব্রাঞ্চের ডিজিএম, হেড অফিস ডিভিশনের ডিজিএম, হেড অফিস ডিভিশনের জিএম, হেড অফিসের এমডি সবাই জানতেন এটা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আচ্ছা, আপনাদের কি মনে আছে 2012 সালের হলমার্ক কেলেঙ্কারির কথা? সে সময় 2012 সালের প্রেক্ষাপটে দেশের সবচেয়ে বড় আর্থিক খাতের কেলেঙ্কারি ছিল এই হলমার্ক কেলেঙ্কারি। অথচ তৎকালীন অর্থমন্ত্রী এই কেলেঙ্কারির বিষয়ে বলেছিলেন 4,000 কোটি টাকা কোনো টাকাই না। সেই হলমার্ক কেলেঙ্কারি উদ্ঘাটনে তৎকালীন সোনালী ব্যাংকের জিএম আনম মাসরুরুল হুদা সিরাজি সহ কয়েকজন সাহসী ব্যাংকার অনেক উচ্চমহলের রক্তচক্ষু উপেক্ষা করে এই হলমার্ক কেলেঙ্কারিকে ফাঁস করে দিয়েছিলেন জনসম্মুখে। সে সময় দ্য ডেইলি স্টারের রিপোর্টে এই ঘটনা উদ্ঘাটনের নায়ক এবং হুইসেল ব্লোয়ার হিসেবে পরিচয় করে দেওয়া হয় মিস্টার সিরাজিকে। এই ঘটনার এক যুগ কাটলেও মিস্টার সিরাজি কখনোই গণমাধ্যমের সামনে সরাসরি নিজের অভিজ্ঞতা বর্ণনা করার সেই ফুসরত পাননি। গত সপ্তাহে হলমার্ক কেলেঙ্কারির কুশীলবদের বিচারের রায় হয়েছে এবং আমরা গিয়েছিলাম মিস্টার সিরাজির সাথে কথা বলতে। আজ হলমার্ক কেলেঙ্কারি উদ্ঘাটনের নায়কদের একজন মিস্টার মাসরুরুল হুদা সিরাজির নিজ মুখে শুনব এই রোমাঞ্চকর গল্প। চলুন শুরু করা যাক। আচ্ছা, কিভাবে হলমার্ক কেলেঙ্কারির প্রথম আপনার দৃষ্টিগোচর হয়, এটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, 2012 সালের প্রথম দিকে আমাকে সোনালী ব্যাংক হেড অফিসের ইন্টারন্যাশনাল ডিভিশনের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়, অন্যান্য বিভাগের দায়িত্বের পাশাপাশি। দায়িত্ব পাওয়ার প্রথম মাসেই ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স ডিভিশনের যে মান্থলি পারফরমেন্স রিপোর্ট, সেটা আমার টেবিলে তখন দাখিল করা হয়। সেটা দেখে কিছু সাধারণ ইন্ডিকেটর হিসাব করে আমি বুঝতে পারি যে এখানে ট্রেড ফাইন্যান্সে বড় ধরনের সমস্যা আছে। তো আমি জাস্ট দায়িত্ব গ্রহণ করেছি, আমি জানিও না কোন ব্রাঞ্চের কী অবস্থা। তো এটা অনুভব করে আমি সোনালী ব্যাংকে আবার ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স ডিভিশনের অডিট করার জন্য একটা আইটিএফডি অডিট সেল আছে, সেই সেলের ডিজিএম সাহেবকে আমি কল করি। তো ওনাকে কল করাতে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনাদের অডিট টিম এই ব্রাঞ্চ কবে অডিট করেছে? তো উনি বললেন যে অডিট ডিউ আছে, কিন্তু এখনও পাঠানো যাচ্ছে না বা পাঠানো হয়নি। তারপরে জিজ্ঞেস করলাম যে ওই ব্রাঞ্চের সার্বিক অবস্থা সম্পর্কে আপনি কিছু জানেন কি না? হ্যাঁ, ঢাকা শেরাটন ব্রাঞ্চের। তো উনিও জাস্ট ওই ডিভিশনের দায়িত্ব মনে হয় নতুন নিয়েছিলেন। উনি বলছেন যে উনি একটু খোঁজখবর নিয়ে উনি আমাকে জানাবেন। ইতিমধ্যে আমি বিভিন্ন সোর্স থেকে খবর পাই যে শেরাটন ব্রাঞ্চে এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে বড় ধরনের ঘাপলা চলছে। তো আমি সাথে সাথে সেলের ডিজিএম, ইন্সপেকশন সেলের ডিজিএম সাহেব, ওনার নাম মোহাম্মদ জাফর, অত্যন্ত সৎ এবং সাহসী কর্মকর্তা। তো ওনাকে ডেকে আমি বললাম যে আপনি শেরাটন শাখার স্পেশাল অডিট করার জন্য একটা নোট দেন। তো উনি আমাকে বললেন যে ওনার যেই ডিএমডি আছেন, ওই ডিএমডি এই নোট পাস করবেন না। ওনার ডিএমডির নাম হচ্ছে তৎকালীন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মাইনুল হক সাহেব। উনি আবার অত্যন্ত প্রভাবশালী লোক। তো উনি বলছেন যে যেহেতু শেরাটন ব্রাঞ্চের ডিজিএম মাইনুল হকের সাথে অত্যন্ত সখ্যতাপূর্ণ সম্পর্ক, কাজে ওই ব্রাঞ্চের বিরুদ্ধে কোনো অডিট উনি ফাইলটা ফরওয়ার্ড করবেন না। শেরাটন ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন আব্দুল আজিজ ডিজিএম। আচ্ছা আচ্ছা, উনিও ডিজিএম। হ্যাঁ, তখন আমি ওনাকে বললাম ঠিক আছে, তাহলে আমি অডিটটা আমার চ্যানেলেই আমি অডিট ফাইলটা, নথিটা রুট করাই। বললেন ঠিক আছে। আমি বলছি যে আপনি কিছু লোক ঠিক করেন, আমি নোট দেওয়ার জন্য আইটিএফডি অপারেশন, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স ডিভিশন অপারেশন ডিজিএম, ওটা আবার আমার আন্ডারে, ওনার মাধ্যমে আমি ফাইলটা রুট করাই। তারপর আইটিএফডির ডিজিএম সাহেবকে ডাকলাম, ওনাকেও জিজ্ঞেস করলাম। তো ওনার কথাতে বোঝা গেল যে না, ওখানে কিছু না কিছু সমস্যা চলছে। তো আমি ওনাকে বললাম যে এই ব্রাঞ্চটা স্পেশাল ইন্সপেকশন করানোর জন্য একটা নোট আপনি আমার কাছে নিয়ে আসেন। তখন উনি আমাকে একটা সুপরামর্শই দিয়েছিলেন, যদিও পরবর্তীকালে উনি ভিকটিম হয়েছেন, উনি জেলে এখনও। তো উনি বললেন যে স্যার,
শুধু এটাকে শেরাটন ব্রাঞ্চটাকে যদি আমরা ওটার জন্য যদি আমরা অডিট নোট দিই, এটা বিভিন্নভাবে বিভিন্ন স্তরে বাধাগ্রস্ত হতে পারে। আমরা এক কাজ করি স্যার, আমরা সাথে সাথে লোকাল অফিসে তো সবসময় টুকটাক কিছু সমস্যা থাকেই, বড় বড় ব্রাঞ্চ, তো ওই শাখাটার জন্য আমরা বলি ওখানে এমনিতেই হয়তো ওদের ইন্সপেকশন ডিউ হয়ে আছে, ঠিক আছে দেন। আচ্ছা, দেওয়ার পরে নোট চলে আসলো আইটিএফডির অপারেশন থেকে। ডিজিএম আমার কাছে নিয়ে আসলেন। তো আমি দুটো ব্রাঞ্চে স্পেশাল ইন্সপেকশন 15 দিনের মধ্যে বা এরকম একটা কিছু সময় দিয়েছি, এখন এক্স্যাক্টলি মনে নেই। হ্যাঁ, তো ওইটা নিয়ে ফাইলটা আমি সই করে, এবং কে অডিট করবে কোন কোন ব্রাঞ্চ, এটাও আমি অডিট টিমের যে দলনেতা হবে তার নামও মনে হয় উল্লেখ করে দিয়েছিলাম, কারণ এখানে সৎ এবং সাহসী লোকের দরকার। দিয়ে আমি নোটটা নিয়ে গেলাম ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, যেহেতু আমার ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আরেকজন, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, উনি মারা গেছেন পরে, কিন্তু উনিও জেলে ছিলেন। তো উনি ছিলেন আমার ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর। তখন আপনি ছিলেন জিএম? আমি জিএম। তো আমরা প্রভাবশালী মাইনুল হক সাহেবকে অ্যাভয়েড করার জন্য আমরা এই রুটে ফাইলটা আরেকজন ডিজিএম এর মাধ্যমে করতেছেন। হ্যাঁ, আমার মাধ্যমে আমি পাঠালাম। আমার ডিএমডিকে আমি বললাম, আলতাফ সাহেব, মরহুম আলতাফ সাহেব ভালো মানুষ উনি, ওনাকে ওজি বললাম, স্যার এই অবস্থা, ওই ব্রাঞ্চটাতে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে। আমি ফিগারও দেখালাম যে এটা যদি এত হয়, এই অ্যাকাউন্টে যদি এত টাকা ব্যালেন্স থাকে, এই অ্যাকাউন্টে এত টাকা থাকার কথা কিন্তু নেই, তো ওটা দ্রুত একটা ইন্সপেকশন করানো দরকার। তো তখন উনি বললেন যে ওটা আইটিএফডি ওদের অডিট সেলের মাধ্যমে আসলে ভালো হতো না। তখন বললাম যে স্যার ওখানে একটু সমস্যা আছে, তো ওখানে ওই ব্রাঞ্চের ডিজিএম এর সাথে ওই ডিএমডি সাহেবের খুব সূক্ষ্মতাপূর্ণ সম্পর্ক, উনি ফাইল আটকে দিতে পারেন, এই জন্য আজকে উনি ছুটিতে আসেনি, আপনার কাছে নিয়ে আসছি। একটু স্ট্র্যাটেজিক করছেন, ছুটিতে আছেন বা উনি অন ডিউটিতে বাইরে আছেন, বিদেশে আছেন, ফাইলটা এই জন্য আমার মাধ্যমে আপনার কাছে নিয়ে আসছি। তো উনি আর কোনো কথা না বলে জিজ্ঞেস করে সই করে দিলেন। আমি গেলাম এমডির কাছে। তো এমডি হুমায়ুন কবির সাহেব এখন বিদেশে পলাতক না দেশ ত্যাগী। তো এমডি হুমায়ুন কবির সাহেব ফাইলটা পড়ে কিছুক্ষণ উনি ধুম ধরে বসে থাকলেন, থেকে পরে আমাকে উনি ফেরতও দিতে পারতেছেন না, ফাইল রিজেক্টও করতে পারছেন না। পরে উনি আমাকে বললেন যে সিরাজি একটা কাজ করেন, আপনি আগে লোকাল অফিসেরটা করান, লোকাল অফিসের রিপোর্টটা আমার কাছে দেন, তারপরে শেরাটনে পাঠান। আগে ইন্সপেক্ট করেন লোকাল অফিস, পরে শেরাটন ব্রাঞ্চ করেন। এটা কিন্তু মুখে মুখে বলেছে, নোটে কিছু লেখে নাই। তো এটা উনি সই করে দিয়ে চলে আসছে। আর এদিকে ওই ডিজিএম যিনি নোটটা পুট আপ করেছে আইটিএফডির, ওই ডিজিএমকে আমি বলছি আপনি অপেক্ষা করেন। তো আমি নোটটা নিয়ে চলে আসলাম আমার এখানে আসার পরে ওনাদেরকে বললাম এই অবস্থায় এমডি সাহেব বলেছে আগে লোকাল অফিস করানোর জন্য। তখন ওরা আমাকে বললো যে লোকাল অফিস একটা করতেই তো 3 থেকে 6 মাস লেগে যায় অনেক সময়, সারা দেশের যত ট্রানজ্যাকশন লোকাল অফিসে তার থেকে বেশি। তো নোট পড়ে দেখে বলে স্যার এরকম কোনো রিটেন ইনস্ট্রাকশন নাই। তখন মিনওয়াইল যেই ইন্টারন্যাশনাল ট্রেডের অপারেশনের যে ডিজিএম আলতাফ সাহেব, তো উনি চলে যান, যেহেতু নোটটা আসলে উনি ইনিশিয়েট করছে। তো উনি চলে যাওয়ার পরে আমার বিশ্বস্ত যে ডিজিএম ছিল, তো ওনার নাম হচ্ছে মোহাম্মদ আবু জাফর। তো আবু জাফরকে আমি নোটটা দিলাম ডাউনলোড করে, এবং ওনাকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি আপনি অডিট টিম গঠন করে ফেলেন। 3-4টা দিন দেখেন, 3-4টা দিন একটু দেখেন, লোকাল অফিসেরটা আগে করে সেখানে কয়েকজনকে পাঠান, ওরা লোকাল অফিসের কাজ টেক আপ করুক, কিন্তু পরেরটা যে আমরা করব এটা অত্যন্ত কনফিডেন্সিয়ালি কেউ জানবে না। আচ্ছা। তো লোকাল অফিসেরটা কাজ চলতেছে সপ্তাহখানেক, মিনওয়াইল অত্যন্ত গোপনীয়ভাবে এবং কনফিডেন্সিয়ালি, যেহেতু আমরা পরবর্তীকালে আমরা জানতে পেরেছি যে এখানে আমি তো 2012 সনের কথা বলছি, এই গোজামিলের কাজগুলো চলে আসছে 2010 থেকে। আচ্ছা। এবং এটা তখনকার ডিজিএম থেকে, ব্রাঞ্চের ডিজিএম, হেড অফিস ডিভিশনের ডিজিএম, হেড অফিস ডিভিশনের জিএম,
হেড অফিসের এমডি সবাই জানতেন। এই সবগুলো বাংলাদেশ ব্যাংকের অডিট টিমও দেখেছে। বাংলাদেশ ব্যাংকও সেখানে পরে আমরা এ করার পরে যখন এটা জিনিসটা পত্রিকাতে চলে আসে, এটা নিয়ে তোলপাড় শুরু হয় যে যারা অডিট করতে গেছে, যারা এটা ধরতে গেছে তাদেরকে স্ট্যান্ড রিলিজ করে দিয়েছে, তখন বাংলাদেশ ব্যাংক টিম সেখানে যায়। আচ্ছা, তো তখন উনি জাফর সাহেব, ওনাকে বললাম যে আপনি অত্যন্ত কনফিডেন্সিয়ালি এই অডিটের অর্ডারটা আপনি আপনার ডিজিএম আমার ডিজিএম, হ্যাঁ, আপনার চেম্বারে আপনি নিজে টাইপ করবেন, অথবা কনফিডেন্সিয়াল পিএস যদি এরকম কনফিডেন্সিয়াল থাকে তাকে দিয়ে টাইপ করিয়ে এটা কনফিডেন্সিয়ালি যারা অডিট করতে যাবে তাদেরকে অফিস ছুটি হওয়ার পরে তাদেরকে বলবেন থাকার জন্য। তো তারা ওগুলা তাদেরকে অর্ডার হ্যান্ড ওভার করবেন, এবং পরদিন তারা যাতে অফিসে না এসে ইয়েতে চলে যায়, সরাসরি যেখানে ইন্সপেক্টর হবে চলে যায়। তো তিনি একটা দিন নির্দিষ্ট করে মনে হয় পরের দিন উনি বা ইয়ে করলেন, ওদেরকে অডিটেড অর্ডারটা দিলেন উনি। তো এটা মিন হওয়াইল এটা আউট হয়ে যায়, আচ্ছা, জানাজানি হয়ে যায়। এমডির ডাক পরে মন্ত্রণালয়ে, আচ্ছা, এমডি যেদিন অডিট হবে মনে হয়, ওরা অর্ডার পেয়ে প্রসিড হচ্ছে, ওই দিন এমডির ডাক পরে মন্ত্রণালয়ে, অর্থ বিভাগে, আচ্ছা, বা কোথায় আমি ঠিক জানি না, অর্থ মন্ত্রণালয় নাকি অন্য কোনো মন্ত্রণালয় আমি ওটা জানি না। হ্যাঁ, উনি আসছেন সকাল বাইরে থেকে এসে আমাকে ডেকেছেন। উনি আমাকে ডেকে, উনি অত্যন্ত বিষণ্ণ মনে, উনি আমাকে খুব স্নেহ করতেন এবং ভালো জানতেন। উনি আসলে মানুষও ভালো, কিন্তু এখানে কেন জানি উনি এটা চেপে রেখেছিলেন আমি ঠিক বুঝতে পারছি না। এই যে এই কেলেঙ্কারির ঘটনাটা, হুমায়ুন কবির সাহেব, উনি অনেকটা অশ্রু, ওনার চোখ দিয়ে পানিও বেরোচ্ছিল একটু একটু। বললো যে সিরাজি, তো আমি অপারগ, আমি আপনাকে আর রাখতে পারছি না। আচ্ছা, মানে হেড অফিসে আপনাকে আর রাখতে পারছি না। তা আমি ঘটনাটা বুঝতে পেরে আমি বললাম যে স্যার ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি আমাকে ইয়ে করে দেন, ট্রান্সফার করে রিলিজ করে দেন। তা আমি বললাম আমিও একটু ব্যাংকের জন্য ভালো করতে গিয়ে যখন বদলি হবো, তারা আমাকে বরিশাল দিয়ে দেন। আমি বলছি ওনাকে বরিশাল দেন, আমি পানিশমেন্টে চলে যাই, ভালো করলে যখন ভালোই হয় না তো পানিশমেন্ট দেন। উনি তখন বললেন না, উনি আমার সম্পর্কে জানেন, আমার ফ্যামিলি সম্পর্কে জানেন। তো জেনে বলে আপনাকে কাছেই দিই, কুমিল্লাতে আপনার আপনার অফিস হোক কুমিল্লাতে, সিলেট ট্যাক্সটা অতিরিক্ত দায়িত্ব, এই দুইটা দিয়ে উনি আমাকে ট্রান্সফার করে রিলিজ করে দিলেন। এবং স্ট্যান্ড রিলিজ তার পরের দিন করছেন। এবং আমার যে ডিজিএম ছিল, অত্যন্ত সাহসের সাথে আমার সাথে কাজ করছিলেন, জাফর সাহেব, ওনাকে দিলেন হলো ফেনী রিজনাল অফিস। আচ্ছা, তো আমরা তো আমি চলে গেলাম। তো পরে অডিট টিম যখন রওনা হয়েছিল, পরে শুনেছি আর কি, অডিট টিম রওনা হওয়ার পরে শেরাটনের কাছাকাছি যাওয়ার পরে সেই ডিএমডি মাইনুল হক সাহেব, অডিটের জিএম, উনিও নতুন, কিছু জানে না, নুরুল ইসলাম সাহেব সিলেট থেকে আসছে সবমাত্র, ও কাহিনী কিছু জানে না। তো ওনাকে উনি হলো জিএম অডিটের, বললেন যে এই একটা অডিট টিম শেরাটনে যাচ্ছে, এখানে একটু অর্ডারটাতে একটু ভুল ঠিক করতে হবে, এদেরকে একটু ডেকে নিয়ে আসেন। তো সেই অডিট টিমকে ওনারা ডেকে নিয়ে আসলো, আর অডিট টিম সেখানে অডিট করতে পারে নাই। পরে ওনার পছন্দ মতো অডিট টিম উনি অডিটটা সেট করে পাঠালেন, এবং সেই অডিট চলাকালে সেখানে আরো 600 কোটি টাকা ঘাপলা হয়েছে। অডিট করছে তারা, অডিটের ভিতরে 600 কোটি টাকার তোমার আবার হয়ে গেছে, ঘাপলা হয়ে গেছে। তো আমাকে রংপুর বদলি করাটাও কিন্তু ওই পক্ষের পছন্দ হয়নি। তারা বিভিন্ন কুমিল্লা বদলি করাটা, ওরা এর আগে বিভিন্নভাবে আমাকে নিবৃত্ত করতে চেয়েছে, বিভিন্নভাবে অফার না হওয়াতে ভয়ভীতিও দেওয়া হয়েছে। আমি কোনো কিছুতে যখন করছি না, পারবো না, তখন তো তাকে আমাকে বদলি করলো। কিন্তু কুমিল্লা বদলিটা তাদের পছন্দ হয়নি। কিছুদিন পরে আমাকে আবার রংপুর বদলি করে দিচ্ছে। তো রংপুর বদলি করে দেয়াতে ইতিমধ্যে আমাকে স্ট্যান্ড রিলিজ করে দেয়াতে পরের দিন প্রথম আলো পত্রিকায় ব্যাপক হারে চলে আসে, সারা দেশে একটা তোলপাড় হয়ে যায়। এবং আমাকে আর জাহাঙ্গীরকে যে জাহাঙ্গীর না, জাফর, ডেইলি স্টার আমাদেরকে বললো হুইসেল ব্লোয়ার, যে হুইসেল ব্লোয়ারদেরকে বদলি করে দেওয়া হয়েছে। এটা নিয়ে প্রশাসন অনেক পত্রপত্রিকা এবং অনেক মিডিয়ার মুখে পড়তে হয়েছে। ইতিমধ্যে আচ্ছা, আমি যেহেতু ওই ডিভিশনের জেনারেল ম্যানেজার ছিলাম, তো আমাকে তো সব ফাইল হেড অফিসের
আইটিএফডির ফাইলগুলো আমার মাধ্যমে যেত। যদিও এলসিগুলো করার জন্য ম্যানেজার সাহেব হেড অফিসের স্যাংশনের কোনো দরকার ছিল না। মূলত এলসিগুলো করা হয়েছে ফেক কোম্পানি অফেন করে ফেক ব্যাক টু ব্যাক এলসি করেছে, লোকাল ব্যাক টু ব্যাক এলসি, ফেক কোম্পানি সেটা বাই করেছে। এইভাবে তাদের মধ্যে একটা তোমার অনেকটা অ্যাকোমোডেশন বিলের মতো করে টাকাগুলা তারা সরিয়ে ফেলেছে ব্যাংক থেকে। তো তো আমাকে যেহেতু এলসি করার ক্ষমতা ম্যানেজারের কাছে ছিল, কর্পোরেট ব্রাঞ্চ হেড অফিসে, হ্যাঁ হেড অফিসে শুধু ইয়েগুলো দেখতো তোমার তাদের পারফরমেন্স রিপোর্টগুলো, আর বড় কোনো যেটা ম্যানেজারের ক্ষমতার বাইরে সেটা হেড অফিসে আসতো। তো দুদক প্রাথমিকভাবে তাৎক্ষণিকভাবে যেহেতু এত বড় একটা ঘটনা, 4,500 কোটি টাকা, তখন বাংলাদেশ ব্যাংক দুদককে বলছে যে এই চেইনে, মানে একটা তো ব্যাংকের বা সরকারি অফিসের সবগুলো নোটের সাথে তো একটা চেইন থাকে, এই সেকশন থেকে এই সেকশন থেকে অমুক। তো এই চেইনে যারা যারা আছে সবার নামে এফআইআর করেন। তো সেই এফআইআরে আমিও পড়ছি। আচ্ছা, তার মানে আপনাকে কি কি কনসিকুয়েন্স গুলো ফেস করতে হয়েছে? হ্যাঁ, কনসিকুয়েন্স গুলো ফেস করছি এই জন্য যে প্রথমে তো আমাকে দুদক কল করলো সাক্ষী দেওয়ার জন্য। আচ্ছা, আমি দুদকে আসলাম, সাক্ষী দিলাম। তারা আমাকে অত্যন্ত সম্মানের সাথে একেবারে কথাবার্তা বলেছে যে আপনি রাজ সাক্ষী হবেন, আপনি একটা দেশের একটা উপকার করেছেন, একটা চ্যালেঞ্জিং জব, এটা আপনি সাহস করে এটা করেছেন। এগুলো তো তারা করলো, কিন্তু ওই দুজন যে ইয়ে ছিল দুদকের, আমাদের দুদকের একজন ডেপুটি ডাইরেক্টর, দুজনই ডেপুটি ডাইরেক্টর, অত্যন্ত সৎ এবং সাহসী মানুষ। আচ্ছা, এই দুজন থাকাতেই মানে আমাদের এখানে সুবিচারটা হয়েছে। তো ওনারা আমাকে প্রথম 3 এভাবে বিদায় টিদায় দিলেন। পরে দেখি যে এফআইআর তো হয়ে গেছে ইয়ের দিনে, পরে দেখি যে সবার সাথে আমার নামও এফআইআর আছে। আচ্ছা, এফআইআর আছে। প্রথমবার হয় 17টা এফআইআর নাকি, প্রথম 17 পরে 10টা পরে আরো এইভাবে 36টা এফআইআর হয়। 36টা মামলায় আপনাকে হ্যাঁ ঢুকিয়ে দেওয়া হয় আসামি হিসেবে। হ্যাঁ, তো এই যে এর ভিতরে আমি আবার কিন্তু বদলি হয়ে চলে আসি। আচ্ছা, এই ঘটনা যখন বেশ কিছু কাল পরে, এটা দীর্ঘদিন তদন্ত করে যখন এরা এফআইআর করলো না, আমার তো আমি তো কল্পনাই করি না যে আমাকে আসামিভুক্ত করা হবে। তো পরে দেখলাম যে ইতিমধ্যে আমি আবার নতুন এমডি সাহেব খুব ভালো মানুষ, উনি এসে আমাকে হেড অফিসে নিয়ে আসে। আবার হ্যাঁ, হেড অফিসে নিয়ে আসে। তারপরে আমি হেড অফিসে তো আছি। মিনওয়াইল এফআইআরে আমার নাম আছে দুদকের। এটা একটা রুটিন এফআইআর, অফিসিয়াল প্রসিডিউর, যে সেকশনে যারা আছে অ্যাটেন্ডেন্স ধরে একবার সবার ওই কাজের সাথে অফিস নোটে যারা যারা কন্ট্রিবিউট করেছে সবাই। তো এফআইআর হওয়ার পরে তো অনেকে পালিয়ে গেছে বেশ কিছু, আর অফিসে আসে না। আমি কিন্তু অফিস করতেছি। আচ্ছা, তো এমডি সাহেব আমাকে একদিন বলে যে সিরাজ, আপনার এফআইআর হয়েছে, আপনি অফিস করতেছেন হাসতে স্যার। আমি স্যার আমার তো অন্তরে কোনো অপরাধ বোধ নাই। আপনি তো অপরাধ করেন না। আমার কোনো অপরাধ বোধ নাই, আমি এই তো অফিস করতেছি স্যার। আপনার সাহসের তারিফ করতে হয়। এর ভিতরে আমি যখন অফিস করতেছি এটা দুদকের কানে গেছে। দুদকের কানে যাওয়াতে দুদকের তখন যিনি ছিলেন আমাদের তদন্ত দলের প্রধান, অত্যন্ত ভালো মানুষ, উনি এমডিকে বললেন যে আপনার সিরাজিকে একটু বললেন কয়দিন একটু অফিসে না আসতে, আমাদেরও তো একটা প্রেশারে থাকতে হয়। এফআইআর-ভুক্ত আসামি অফিসে আপনি অ্যারেস্ট করতেছেন না, ওনাকে একটু করেন, একটু কয়দিন একটু থাকতে বলেন। তো আমি ওইটা বলার পরে তো আমি কয়েকদিন ছিলাম না, অফিসে আসি নাই। এর ভিতরে দুদক থেকে আমাকে আবার একদিন ইয়ের জন্য ডাকলো, ওই যে সাক্ষী টাক্ষী জিজ্ঞাসাবাদের জন্য ডাকলো। হ্যাঁ, তো ওগুলো সব বলা টলার পরে, সব লেখার পরে তো ওনারা একটা দিলেন আমাকে, কাগজ ধরিয়ে দিলেন, যেখানে বলা আছে যে ওনাদের জিম্মায় এটা ওনাকে করা হলে উনি অফিস করবে। আচ্ছা, উনি অফিস করবে ওনাদের জিম্মায়। তো আমি এরপরে আমি এসে অফিসে জয়েনও করি। মন দিল খুব খারাপ, এতগুলো মামলা জীবনে। আমি যদিও ব্যাংকে চাকরি করেছি,
তা আমাকে কোনোদিন আদালতে দাঁড়াতে হয়নি, কোনোদিন থানা ব্যাংকের কোনো কাজে কোনো থানার গেট পাস করতে হয়নি। সেই মানুষের নামে এতগুলো মামলা। 37টা। হ্যাঁ, মনোবলটল ভেঙে পড়ছি একেবারেই। মানে যাই তখন হোক, তাহলে আপনার এরকম মনে হচ্ছিল যে আপনি দুর্নীতিটা ধরে দিয়ে আপনি অপরাধ হ্যাঁ, মানে করে ফেলেছেন। অনেকটা এরকমই যে আমাকে তারা কত কিছু অফার করছিল, হ্যাঁ। তা আমি সবকিছু রিজেক্ট করে আমার এই অবস্থা, একটা কেমন অবস্থা, মানে হয়তো প্ররোচনা, শয়তানের প্ররোচনা যে তুমি। আচ্ছা, আপনি যখন ওই তদন্তটা ইনিশিয়েট করছিলেন, যে একটা কেলেঙ্কারি হচ্ছে ওইটা তদন্তটা ইনিশিয়েট করছিলেন, তখন আপনার পরিবারের উপর কি কোনো ধরনের মানে হুমকি এসেছিল কি? হ্যাঁ। এটা যদি একটু বলতেন। না, এটা ইনিশিয়েট করার সাথে সাথে এসেছে, বললো আমাকে প্রথমে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ধরনের লোভ লালসা, প্রলোভন বিভিন্ন দেখিয়ে। অফার টফার দিয়ে, লোভ লালসা দেখিয়ে অফার দিয়ে করা হয়েছে। তারপরে টেলিফোন করা হয়েছে যে আপনার ছেলে বইটের কত নম্বর হলে থাকে, তার চেহারা টেহারা কি, লম্বা ফর্সা আপনার মতো, তারপর আপনার ওই ছেলে কত নম্বর গাড়িতে ইউনিভার্সিটিতে যায়, ঢাকা ইউনিভার্সিটি যায়। ঢাকা ইউনিভার্সিটি যায়, ছোটটা, এগুলা সব কিন্তু আমাদের কাছে। তারপর গাড়ির নাম্বার কত সেটাও আছে, গাড়ি উড়ে যাবে। আচ্ছা, আর ঠিক আছে, উড়াই দেন, তারপরে আপনাকে নিবৃত্ত করতে না বলছি উড়াই দেন, গাড়ি উড়াই দেন, কোনো অসুবিধা নাই। তো কিছু করতে পারে নাই। আচ্ছা আচ্ছা। খুব ভয় ছিলাম আর কি, যদিও বলছি গাড়ি উড়াই দেন পারলে, কিন্তু না, আপনার ভিতরে সততা শক্তিটা ছিল। তো কিছুই হয় নাই। তো পরে হলো, তদন্ত হলো, এফআইআর তো হচ্ছে, শুনো কি, এফআইআরটা হচ্ছে যে, তো জানো একটা কিছু হলেই একটা রিপোর্ট Information দেয়। report, হ্যাঁ। পরে ডিটেইলস তদন্ত করে তারা, হ্যাঁ। পরে তদন্ত করে তারা কয়েকজনের বিরুদ্ধে কিছুই পায় নাই, আমি সহ। আচ্ছা, মানে আপনাকে এজাহারভুক্ত করে নাই। না, আমাকে আর ফাইনালি চার্জশিট ভুক্ত করে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আমি শুনেছি পরবর্তীকালে যে দুদকের যে সেকেন্ড যিনি ছিলেন আর কি, আচ্ছা। উনি বলেছেন যে উনি সহ আরো কয়েকজন বলেছেন যে সোনালী ব্যাংকের প্রতিটি ইট সাক্ষী দিয়েছে যে সিরাজি দুর্নীতি পরায়ণ না, সে কিছুই করে নাই, সেগুলো করে না কখনো। তো তারা আমার প্রতি এতই ছিল যে মানে মায়া, মমতা, মহব্বত মানে আপনার সততায় মুগ্ধ ছিল। হ্যাঁ, মুগ্ধ ছিল তারা, মুগ্ধ ছিল। তো তারা চাইছে আমি যাতে কোনোভাবেই হেনস্থার শিকার না হই। তা আল্লাহর রহমত, দেখো এই 37টা মামলা থেকে কোনো একটাতে আমাকে করে নাই, চার্জশিটভুক্ত করে নাই, আদালতও সেটা মেনে নিছে। অথচ যার বিরুদ্ধে একটা মামলা অ্যাকসেপ্ট হয়েছে সে কিন্তু এখনো জেলে, এবং মনে হয় যে বের হতে পারবে না। হ্যাঁ। এগুলা হয়তো যে আমি কখনো এগুলোর সাথে ইনভলভ ছিলাম না, করি নাই, সেটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা রিওয়ার্ড হতে পারে। জি। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, এবং এরপরে আমি 2টা প্রমোশনও পেয়েছি, আমি ডিএমডি হয়েছি, এমডি হয়েছি। কিন্তু ওই ঘটনাটা স্মৃতি আমার জন্য, ওই দিনগুলো আসলে খুবই ভয়ঙ্কর দিন গেছে আমার, কিছুদিন, দুর্বিষহ দিন। যে কদিন তদন্তাধীন ছিল আর কি, তদন্তাধীন ছিল, আর যে কদিন অফিস করি নাই, খুবই দুর্বিষহ দিন গেছে আসলে। এখন বর্তমান প্রজন্মের ব্যাংকার যারা আছে, কারণ আর্থিক প্রতিষ্ঠান চালাতে গেলে কিংবা এটার সাথে কাজ করতে গেলে আর্থিক কেলেঙ্কারি কিন্তু হয়ে যায়। তো বর্তমান ব্যাংকারদেরকে আপনার কি বলার আছে, বা আপনি? হ্যাঁ, অবশ্যই। দেখেন, ব্যাংক এটা খুবই রিস্কি জব, ব্যাংকে টাকা নিয়ে, মানুষের টাকা নিয়ে কারবার করা। তো এখানে শুধু না, এই যে হলমার্ক কেলেঙ্কারি না, যে কোনো লোন দেওয়ার আগেই লোনটার রিপেবিলিটি প্রথমে দেখতে হবে, যে আমি যে একটা জনগণের টাকা থেকে লোন দিচ্ছি, এই টাকাটা ফেরত আসবে কিনা। যে লোনের টাকা ফেরত আসবে না যদি অ্যানালাইসিসে ধরা পড়ে, তাহলে সেটা না দেওয়ার জন্য এটা বিরোধিতা করতে হবে। একেবারে এমডি সাহেব বললো, ম্যানেজার সাহেব বললো, আমি দিয়ে দিলাম, তারপরে ডিজিএম সাহেব বললো দিয়ে দিলাম, ওটা যদি হয় হুজুগে বা কোনো কিছু মোটিভেটেড হয়ে, ওটা যাতে না করে, সিনসিয়ারলি যদি কাজ করে, এখানে জনগণের সহায়তা পাওয়া যায়। যেমন আমাকে তদন্তে সোনালী ব্যাংকে তারা যেখানে গেছে, আমার কথা সবাই বলছে যে আমার কথা, জাফরের কথা, অন্তত এই 2জন সম্পর্কে, আচ্ছা। যে এই 2জনকে যদি আপনারা ব্যবস্থা নেন, তাহলে আইন বলতে বাংলাদেশে আর কিছু থাকবে না। তো এরকম একটা ইমেজ অর্জন করতে হবে যে এই তোমার সৎ পথে লোন দিতে হবে, লোন আদায় করতে হবে, এবং কোনো ধরনের প্ররোচনা, এগুলোর সাথে যত বড় প্ররোচনাই হোক, একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকা দরকার। আর বড় মানুষেরা তোমার বেশি লাক্সারিয়াস লাইফ লিড করে না। সেদিন একটা পড়ছিলাম যে ইয়েতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু বলছিলেন যে তার বাসায় একদিন খেতে গিয়েছিলাম, পার্টি, প্রধান উপদেষ্টার বাসায় গিয়েছে। হ্যাঁ, আগে আর কি, আগে, হ্যাঁ, পার্টি বিছানো, আর সেখানে কি তোমার একটু ডাল আর একটু ভাত, এই তো কাজে এটা হলে, ডাল ভাত তার হলেই মানুষের জীবন চলে যায়, বেশি কিছু আসলে দরকার হয় না। আমিও সারা জীবন ফ্রম হ্যান্ড টু মাউথে চলেছি, আমার কিন্তু ওই কিছুই নাই আমাদের। আমি এমনকি আমার
রিটায়ারমেন্টের পরে আমার গাড়িটা বিক্রি করে দিতে হয়েছে, কারণ ওইটা ড্রাইভারের বেতন দেওয়া চালানোর মতো ওইরকম আমার কোনো ইয়ে ছিল না। তো সারা জীবন যেভাবে চলেছি এখনো সেইভাবে চলতেছি। তো এটাতে আনন্দ, আসলে এটাতে একটা আচ্ছা, আপনি তো এখন আনন্দ আছে। অবসর জীবন কাটাচ্ছেন, তো অবসর জীবন কেমন কাটছে আপনার? আমার অবসর জীবন ভালোই। আমি অবসর আসার পরেও আমাকে তো এই প্রথমে জনতা ব্যাংকের এমডি, তারপর প্রবাসী কল্যাণ প্রবাসী না, ওই যে আর একটা বেসিক ব্যাংকের এমডি, দুইবারই আমার ফাইল গেছে এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, কিন্তু সেখানে তো বুঝোই তো তারা তাদের লোক ছাড়া কোনোটাতে আমাকে দেওয়া হয় নাই। ভালো হয়েছে একদিক দিয়ে, যাক আর সুদের সাথে ছিলাম না। আর এখন চলতেছে, আমি কোনো কাজের সাথে জড়িত হই নাই, হবো না। একটু লেখাপড়া করি, এখন পরকালের জন্য কিছু সঞ্চয় যাতে করতে পারি বাকি জীবনটা, তো এটার উপরে আমি এখন একটু ইবাদত বন্দেগী করি, একটু লেখাপড়া করি, এই আর কোনো কিছু নেই। ভালো কাটতেছে, আই এম হ্যাপি উইথ মাই লাইফ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দরভাবে আপনার ওই বীরত্বপূর্ণ ঘটনাটা জনগণের সামনে তুলে ধরার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, ধন্যবাদ।